দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, চলছে শেষ দিনের বাছাই। নির্বাচন থেকে দূরে রাখতে মানুষকে ভয় দেখানোর অভিযোগ উপদেষ্টা রিজওয়ানার। জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত। অনলাইনে মতামত সংগ্রহ, গুরুত্ব পাচ্ছে দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা সংস্কার, বেকারত্ব নিরসন। কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে চড়াও পুলিশ, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, কয়েকজনকে আটক। ফার্মগেটের সড়ক থেকে এখনো সরেনি শিক্ষার্থীরা। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। দেশটির তেল ভান্ডার নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্পের, খোদ যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে বিক্ষোভ। এবং মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির চিঠি। দেশে আইপিএল সম্প্রচার বন্ধে পর্যালোচনা করবে সরকার। অনিশ্চয়তার মাঝে টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি নাজমুস সাকিব। এনআইআর-এ যৌক্তিক সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। পরে সেনাবাহিনী আসলে শান্ত হয় পরিস্থিতি, কিন্তু এর কিছুক্ষণ পরই আবারও সড়কে নামেন ব্যবসায়ীরা। এদিকে সব সুযোগ প্রদানের পরও এমন কর্মকাণ্ড চললে কঠোর পদক্ষেপ নেবে সরকার। হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সিস্টেম যৌক্তিক সংস্কারের দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনে মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার সকাল 11টায় কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজারে সড়কে অবস্থান নেন তারা। এ সময় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। পরে বেলা 12টার দিকে লাঠিচার্জ ও জলকামান দিয়ে সড়ক থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। ছত্রভঙ্গের পরেও পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে শান্ত হয় পরিস্থিতি। এদিকে 1 জানুয়ারি এনইআইআর চালুর দিন হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, মোবাইল ফোনের শুল্ক কমিয়ে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। তবুও এ ধরনের কর্মকাণ্ড চললে কঠোর পদক্ষেপ নেবে সরকার। এই মুহূর্তে এনইআইআর সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনইআইআর চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে এনইআইআর চালু থাকবে। পাশাপাশি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনারা জানেন যে তারা শুধুমাত্র বিদেশ থেকে আনা ফোনই বিক্রয় করেন না, দেশে উৎপাদিত যে ফোনগুলো আছে সেগুলো তারাও বিক্রি করেন। বৈধভাবে আমদানি করা যে ফোনগুলো আছে সেগুলোও তারা বিক্রি করেন। সুতরাং তাদের দোকানপাট সিন্ডিকেটের মাধ্যমে ধমক দিয়ে বন্ধ রেখে তাদের রুটি রুজির উপরে যেই ব্যাঘাত ঘটানো হচ্ছে, আমরা এটারও নিন্দা জানাই। এ সময় এনআইআর চালু হলেও এখনও ডিভাইস ব্লক শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, আগামী 90 দিন পর শুরু হবে অনিবন্ধিত ফোন ব্ল্যাকলিস্ট কার্যক্রম। এই যে বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। নাগরিক তথ্য নিরাপদ ও ডিভাইস সুরক্ষার স্বার্থে চালু করা হয় এনইআইআর।
চালুর দিনে আন্দোলনে নামে মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশ। ভাঙচুর করা হয় বিটিআরসি ভবন। এই ঘটনায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজু আহমেদ, এখন, ঢাকা। এদিকে আবারও কারওয়ান বাজারে সড়ক অবরোধ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছে নাতিক মেজবা লগ্ন। লগ্ন, জানতে চাই যে ঠিক সকাল নাগাদই তো আসলে ব্যবসায়ীরা তারা সড়ক অবরোধ করেছিল, এখন কি অবস্থা এবং কি পরিস্থিতি? সাকিব, কিছুক্ষণ আগেই কিন্তু এই সড়কে যারা আন্দোলনকারীরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটি সংঘর্ষ হয়েছিল এবং এরপরেই কিন্তু পুরো এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। দুই দিকে যান চলাচল সম্পূর্ণরূপে আসলে বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয় জানেন, যেমনটা আসলে আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে এই যে সড়কটি রয়েছে, এই পুরো সড়কটিতেই কিন্তু মূলত আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা আসলে তাদের গেল ২ তারিখে যে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু এই সড়কে অর্থাৎ কারওয়ান বাজারের যে মোড় রয়েছে সেখানে অবস্থান করেছিলেন এবং সেখানে অবস্থানরত অবস্থায় আসলে পুলিশ আসলে সেখানে বাধা দেয় এবং সেই বাধার পরেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়, কয়েক ধাপে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সড়কে বিভিন্নভাবে আসলে তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক একটি সংঘর্ষ হয় এবং সেখানে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকজনকে পুলিশ যেমন আটক করেছে, একই সাথে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে এখন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এসে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তাই এই জায়গায় এখন কিছুটা যান চলাচল আগের থেকে স্বাভাবিক হয়েছে। তবে সড়কের মধ্যে যে ইটপাটকেল পড়ে থাকতে দেখছেন, যে ইটপাটকেলগুলো দেখা যাচ্ছে সড়কের মধ্যে, এগুলো মূলত হচ্ছে আন্দোলনের সময় আসলে যারা আন্দোলনকারীরা ছিলেন তারাই আসলে বিভিন্নভাবে নিক্ষেপ করেছেন এবং এখানে আমরা দেখেছি বেশ কিছু আন্দোলনকারী যারা রয়েছেন তারা যেমন এখানে হতাহত হয়েছেন, হতাহত ঠিক না, তারা আসলে আহত হয়েছেন এমনটি আমরা দেখেছি। ঠিক একই সাথে কিন্তু আমরা দেখেছি যে যারা বেশ কিছু যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে পুলিশ আটক করেছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যই তারা আসলে নিজেদের নিয়ে গিয়েছে এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে একটি বিষয় বলি, যখন আসলে আন্দোলন আসলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে সাউন্ড গ্রেনেড যেমন নিক্ষেপ করা হয়েছে, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আন্দোলনকারীরা যেটা বলছিলেন, অর্থাৎ তাদের যে নিবন্ধন সংক্রান্ত যে সংস্কারগুলো রয়েছে, যৌক্তিক সংস্কারের মাধ্যমে তাদের যে ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো রয়েছে, সেই ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো পুরোটাই নিয়ন্ত্রণে আনার মাধ্যমে তারা একটি যৌক্তিক সংস্কার দাবি করছেন এবং যৌক্তিক সংস্কারের মাধ্যমে পাশাপাশি যাদেরকে আসলে আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়েছে ৪৬ জনের কথা বলছিলেন, তাদেরকে আসলে সবাইকে আসলে নিঃশর্ত মুক্তির মাধ্যমে তাদের দাবি মেনে নিলে তারা রাজপথ ছাড়বেন এমনটি বলছিলেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে এখনও ফার্মগেট সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, ফার্মগেটে এসে মামলার অগ্রগতি সম্পর্কে তুলে ধরতে হবে সরকারের উপদেষ্টাদের। এদিকে তেজগাঁও জোনের এডিসি বলছেন, দ্রুত তদন্তের স্বার্থেই মামলা ডিবিতে হস্তান্তর। বিস্তারিত প্রতিবেদনে। এ স্লোগান সহপাঠী হত্যার বিচারের দাবিতে। ২৪ দিন আগে রাজপথে এমন স্লোগান আরও একবার তুলেছিলেন তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। অবরোধ করেছিলেন ফার্মগেটের মতো ব্যস্ততম সড়ক। রোববার সকালে কনকনে শীতে আবারও নামলেন তারা। অভিযোগ করছেন, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। ডিসেম্বরের ১০ তারিখ আমরা ফার্মগেট ব্লকেট কর্মসূচি করেছিলাম। তখন প্রশাসন বলেছে যে ২৪ ঘন্টার ভিতর যে কোনো একটা তারা তদন্ত করবে, কিন্তু এখন পর্যন্ত ২৪ দিন হয়ে গেছে, তারা এখন পর্যন্ত কোনো কিছু করেনি। আমরা বাঙালি জাতিকে জানাতে চাই যে আমরা ভুলো মন, আমরা এই সাকিব হত্যার সুষ্ঠু বিচার চাই। এক মাসেও যখন তদন্তের অগ্রগতি হচ্ছে না, তখন মামলা হস্তান্তর হয় ডিবির কাছে। তেজগাঁও জোনের এডিসি বলছেন, দ্রুত তদন্তের স্বার্থেই এমন সিদ্ধান্ত। জানান, শিগগিরই গ্রেপ্তার অভিযানে নামবেন তারা। তাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জন্য এটা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে, যাতে একদম স্পেসিফিক টিম সুস্পষ্টভাবে সবাইকে, যারা অভিযুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এই মামলাটা কিন্তু প্রথমে থানাতে ছিল, আমাদের কাছে গিয়েছে মাত্র 2 দিন হলো। আমরা যখন পেয়েছি তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের কাজের অগ্রগতি কিন্তু আমাদের এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তারা প্রত্যেকেই জানে। তবে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে মামলার অগ্রগতি সম্পর্কে তুলে ধরা ও হত্যাকাণ্ডের সাথে যুক্তদের ছাত্রদল থেকে বহিষ্কারের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানানোর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসবে এবং আমাদের সাথে কথা বলবে এবং আশ্বস্ত করবে যে তারা যত দ্রুত সম্ভব
খুনিদের গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে তাদেরকে আইনের আওতায় আনছে, তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে, রাকিব নাসির কেন তাদেরকে দলে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, কেন সেই সকল খুনি এখনো দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যায় আশপাশের সড়ক, যানজট ছড়িয়ে পড়ে খেজুরবাগান হয়ে আসাদ গেট, ফার্ম গেট থেকে কারণ বাজার এবং তেজগাঁও থেকে বিজয় সরণি পর্যন্ত। এতে তীব্র ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী সহ যানবাহনের চালকরা। আমরা সাধারণ মানুষ এই কোনো কিছু আন্দোলন হলেই রাস্তা অফ করে দেয়, আমাদের ভোগান্তির শেষ নেই। 1 ঘন্টা এখানে দাঁড়ায় রয়েছি, আমরা যাচ্ছি, আমাদের ছাত্র আটকায় আর গাড়ি বাঁকা করে রাস্তা ব্লক করে রাখতে বলছে। যদিও বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে যানজট কমিয়ে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। নাইম কামাল, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের, দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কিনা, তবে থাকছে আপিলের সুযোগও। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যাচাই বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম ৯ আসনে জামায়াত সহ 4 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াত প্রার্থী ডাক্তার AKM ফজলুর হকের প্রার্থিতা বাতিল করা হয়। তবে চট্টগ্রাম 15 আসনের আলোচিত জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও ফেনীর 2টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফেনী 1 আসনে 10 জন প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। দিনাজপুর 3 আসনে মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার স্থলে বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ফেনী 2 আসনে এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলার 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। নওগাঁ 1 আসনে 8 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল ও 1 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। নওগাঁ 2 আসনে 6 প্রার্থীর মধ্যে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ভোলার 4টি সংসদীয় আসনে মোট 31 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে 24 জনের মনোনয়ন বৈধ এবং 7 জনের মনোনয়ন বাতিল করা হয়। ভোলা 4 আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ 5 জনের মনোনয়ন বৈধ হলেও 2 জনের মনোনয়ন বাতিল হয়েছে। ভোলা 1 আসনে আন্দালিব রহমান পার্থর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ 7 আসনে হলফনামা মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন সহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শামসুল আরেফিন, এখন। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনের খবর জানাতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। আজ তো মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন, এখন পর্যন্ত মনোনয়ন বাতিল বা বৈধ হওয়ার কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? লাইভে আমাদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে যিনি কিনা রিটার্নিং কর্মকর্তা আছেন তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে সর্বশেষ যেটি জানিয়েছেন সেটি হচ্ছে 75 জন ঢাকা যে বিভাগ আছে এই বিভাগের 20টি আসনের মধ্যে 75 জনের মনোনয়ন অবৈধ বলে কিন্তু ঘোষণা করা হয়েছে। আর বৈধ বলে ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়নপত্র। এর মাঝে কিন্তু বলা হয়েছিল যে দুটিকে হচ্ছে স্থগিত করা হয়েছে। সেই ক্ষেত্রে কিছুক্ষণ পরে হয়তো বা আমরা জানতে পারবো সেই দুটির ব্যাপারে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা। এর সাথে সাথে যদি জানিয়ে রাখতে চাই যে আজকের দিন কিন্তু হচ্ছে শেষ দিন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, যার কারণে কিন্তু এখানে আমরা গতকালকেই অনেক প্রার্থীকে আসতে দেখেছি, কিন্তু আজকে খুব একটা প্রার্থীদের যাতায়াত বা আসা যাওয়া খুব একটা না দেখলেও আমরা এখানে কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দল এবং সচিবকেও আমরা উপরে দ্বিতীয় তলায় আসতে দেখেছি এবং তারা কিন্তু যেই মিটিং সেই মিটিংয়ের পরপরই আমাদেরকে এই তথ্যগুলো জানিয়েছেন যে 75 জনের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যাদের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাদের ব্যাপারে আগামীকাল থেকে মানে 5 তারিখ থেকেই কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তা যেই অফিসটি আছে সেখানে এসে কিন্তু তাদের মনোনয়নপত্রর যে আপিল সেটি কিন্তু করতে পারবেন এবং তার পাশাপাশি এই আপিলের সময়সীমা থাকছে হচ্ছে 9 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু এই যে আপিলগুলো নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া আছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। লাইবা।
মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনের খবর জানাতে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে যুক্ত ছিলেন শাহাদাত অফরো। নির্বাচন থেকে দূরে রাখতে মানুষকে ভয় ভীতি দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য অবস্থায় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা, সেই কাজগুলো যথাযথভাবে চলছে, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলো মনিটর করছেন। কোথাও কোনো ব্যত্যয় হলে তারা সে কথাগুলো বলছে। নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নিয়েছে জামায়াত ইসলামী। ইশতেহারে শিক্ষা, নারীর কর্মসংস্থান এবং নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে দলটি। এছাড়াও জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই ইশতেহারে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান জামায়াত নেতারা। শাহাদাত অভ্রের প্রতিবেদন। 2024 সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে জয়ী দল কেমন বাংলাদেশ গড়বে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। দেশের রাজনীতি কোন পথে হাঁটবে আর ভবিষ্যতের গতি কোন দিকে ছুটবে তার উত্তর জানতে অপেক্ষায় মানুষ। এমন প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ দল জামায়াত ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির নির্বাচনী ইশতেহার চূড়ান্ত প্রায়। পুরনো ছকে ইশতেহার সাজানোর পথে না হেঁটে ভিন্ন কৌশলে এগোচ্ছে জামায়াত। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা নির্ধারণে ভোটারদের সরাসরি যুক্ত করতে অ্যাপ চালু করেছে দলটি। দেশ গড়ার পরিকল্পনায় অংশীদার হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমরা মিলেমিশে একসাথেই গড়ব আমাদের গর্বের বাংলাদেশ। এছাড়া তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা জানতে চালু করা হয়েছে জেনজি জিজ্ঞাসা। এই প্ল্যাটফর্মে তরুণরা সরাসরি প্রশ্ন তুলতে পারছে রাষ্ট্র, রাজনীতি ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। জেনারেশন জেড এমন একটা দলকে পিক করবে যে দল সৎ, যে দলের বিহেভিয়ার ভালো, যে দলের মাধ্যমে বাংলাদেশ উন্নতই হবে। বেসরকারি সেবাগুলো আসলে শহর কেন্দ্রিক এবং ব্যয়বহুল, যার কারণে সাধারণ মানুষ সেবা পান না। এদিকে জামায়াতের খসড়া ইশতেহার সম্পর্কে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশটা হবে বেকারত্বমুক্ত, বৈষম্যহীন। সেখানে প্রায়োরিটি পাবে যেটি নাম্বার 1, আমরা দুর্নীতি নির্মূল করার জন্য কিছু পদক্ষেপ বিস্তারিতভাবে আমরা নিচ্ছি। আগে নিজেদেরকে আমরা স্বচ্ছতার জবাবদিহিতার আওতায় আনব। পাশাপাশি ইশতেহারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও নির্বাচনী ইশতেহারে কৃষি বান্ধব নীতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দিনমজুর এবং আমাদের দেশের জেলে, কৃষক, তাদের জন্য আমরা ফ্যাসিলিটি বাড়াবো। গৃহিণী, তাদের জন্য আমরা প্রণোদনা রাখবো। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের থেকে ভিন্ন। তাই রাজনৈতিক দলগুলোকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ দেখাতে হবে ইশতেহারে। আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে কাজ করবে সরকার সেই ব্যাপারেও স্পষ্ট অবস্থান জানতে চায় মানুষ। তা না হলে পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি দেখা যাবে। প্রথম ছিল আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, দ্বিতীয়ত ছিল যে আমরা এখানে সংস্কার এবং বিচার, এই দুটো তো ইশতেহারে আসা দরকার ছিল বলে আমি মনে করি। আমি কিছু নতুনত্ব খুঁজে পেলাম না। বিপ্লবকে ধারণ করার জন্য যে জাতীয় ইশতেহার আমি আশা করেছিলাম সেটা আমি দেখলাম না। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী ইশতেহারে গদবাঁধা প্রতিশ্রুতি না দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও বিচারের সময়সীমা এবং তরুণদের চাওয়াকে গুরুত্ব দেবার আহ্বান রাষ্ট্রচিন্তকদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা।
শরীফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে গন্তব্য ধানমন্ডি, মিরপুর 10 হয়ে উত্তরা পর্যন্ত চলবে এই কর্মসূচি। আর এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মাহফুজা বৃষ্টি। মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। আমরা যেমনটা জানি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ইনকিলাব মঞ্চ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেটা বেলা 12টা নাগাদ শুরু হয়ে ধানমন্ডি, পল্লবী, মিরপুর 10 হয়ে সেটা উত্তরা গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এখান থেকে আমরা কোনো রকমের কোনো তাদের মুভমেন্ট এখন পর্যন্ত দেখতে পাইনি। যতটা আমরা শাহবাগে সেই বেলা 11টা থেকে এই শাহবাগে অবস্থান করছি, সেই জায়গা থেকে এখন যেই সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম কোনো ব্যানারে আসেনি, ইনকিলাব মঞ্চের ব্যানারেও না। তারা সাধারণ জনগণ যারা হাদির যে বিপ্লবী চেতনা, সেই জায়গা থেকে হাদির যে আদর্শ যাকে ধারণ করে, তারাই কিন্তু এই জায়গাটায় এসে একজোট হয়েছে। সবাই কিন্তু একটাই কথা বলছে যে হাদি হত্যার দ্রুত বিচার হতে হবে। এখন পর্যন্ত আসামির যে ফয়সাল, যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে, তার বিভিন্ন ধরনের বক্তব্য সামাজিক প্ল্যাটফর্মে কিন্তু ছড়িয়ে পড়েছে। এটা নিয়েও কিন্তু দ্বিমতের তৈরি হয়েছে, কিন্তু তাদের একটাই দাবি, যারা আছেন সদস্যরা তারা কিন্তু বলছে যে দ্রুত এই যে ফয়সাল অথবা এই সংশ্লিষ্ট যারা আছে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে আসলে এর পেছনে কে আছে, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা জড়িত, নাকি বিগত যে স্বৈর শাসক ছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা জড়িত, নাকি অন্য কারা জড়িত, নাকি সাধারণ কোনো জনগণই জড়িত, সব কিছুই তারা জানতে চায়। সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচির বিষয়ে তারা সকলেই একমত, কিন্তু তারা একটা কথাই বলছে যে তারা কোনো ব্যানারে থাকতে চায় না, ব্যানারের বাইরে গিয়ে। হাদি এখন কোনো ব্যানারের মধ্যে নেই, ব্যানারের বাইরে গিয়ে সমস্ত দেশে ছড়িয়ে পড়েছে হাদি। প্রত্যেক মানুষ নিজেকে বলছে যে তারা এক একজন হাদি হয়ে তৈরি হয়ে এখানে এসেছে, জীবন দিতে তারা রাজি। এজন্য সবার একটাই কথা যে দ্রুত বিচার হতে হবে। মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ, আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। গ্রেপ্তারের প্রায় 15 ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। সকাল 10টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল গ্রেপ্তারের পর সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে নেয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। থানার মূল ফটকে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে সেনা মোতায়েন করা হয়। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণের জেলা খুলনায় পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। নারী ভোটারদের ওপরই অনেকটা নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয়। খুলনার নারীদের প্রত্যাশা, বিজয়ী প্রার্থী কাজ করবে সমাজের সর্বস্তরের নারীর ভাগ্য উন্নয়নে। রামিম চৌধুরীর প্রতিবেদন। সারা দেশের মতো খুলনা শহরেও বইছে নির্বাচনী হাওয়া। কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ইস্যুতে কোনো সরকারের আমলেই তেমন পরিবর্তন আসেনি এই শহরে। খুলনা নগরী এখনও হয়ে উঠতে পারেনি নারী বান্ধব। ভোটের সময় আসলেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার নারী ভোটাররা আর আশ্বাস নয়, চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। নির্বাচনের সময় আসলে আফা একটা ভোট দেন, ভোটের পরে আফা কোথায়, আফা কোথায় ভাইয়া। যে সরকারি আসুক আমরা কোনো সুবিধা পাইনি ভাই, আমরা সব সময় মনে করেন অত্যাচারের পরে ছিলাম। অসহায় মহিলারা আছে যারা, যাদের স্বামী নাই, যাদের কোনো মানে সন্তান দুটো নিয়ে কষ্ট করে, তাদের কোনো সুযোগ সুবিধা ওয়ার্ডের কাউন্সিলররা দেয় না। কি করছে নারীদের জন্য তা তো আমি জানি না, আমার জন্য কিছু করে না, আমি এটাই জানি। এবারের নির্বাচনে খুলনায় সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে নারী ভোটাররা। নির্বাচনে জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে তাদের উপর। বিভিন্ন পেশায় নিয়োজিত এই অঞ্চলের নারীরা বলছেন, নাগরিক সুবিধা আর নিরাপত্তার পাশাপাশি তারা সর্বস্তরের নারীদের কর্মসংস্থানের সুযোগ চান। মাই তো একটা শিক্ষিত জাতি দিতে পারে। একজন শিক্ষিত নারী বা প্রতিষ্ঠিত নারী কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করতে পারে। আমাদের কাছে এটাই চাওয়া যে নারীদের উন্নয়নটা যেন বাস্তবায়ন হয়। যে আসুক মানে ক্ষমতায়, আমাদের জন্য নারীদের যে কর্মসংস্থানের যে নিরাপত্তাটা ওটা যেন খুব অটুট থাকে।
খুলনা বিভাগে মোট ভোটারের সংখ্যা 1,40,77,000। এর মধ্যে 70,34,000 পুরুষ এবং 70,42,000 নারী ভোটার। নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে নারীদের কাছে ভোট চাইতে পৌঁছান প্রার্থীরা। তবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় কর্মসংস্থান বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব নারীরা। তাই আগামী নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সকল প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা সকলের। রামিম চৌধুরী, এখন, খুলনা। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে। কাল তোলা হতে পারে ম্যানহাটনের আদালতে। এই ঘটনায় খোদ যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে চলছে বিক্ষোভ। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। নিউ ইয়র্ক সিটির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেজ FBI সদস্যদের কঠোর প্রহরায় প্লেন থেকে নামানো হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। শনিবার মধ্যরাতে বিশেষ এক সামরিক অভিযান চালিয়ে ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস ও মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে এনেছে মার্কিন এলিট ডেল্টা ফোর্সের সদস্যরা। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ম্যানহাটনের DEA অফিস থেকে ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। আগামীকালকের মধ্যেই তাদের তোলা হতে পারে ম্যানহাটনের আদালতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে যুক্তরাষ্ট্রে তুলে আনতে একসঙ্গে কাজ করেছে দেশটির নৌ, বিমান ও স্থল বাহিনী। অভিযানের বর্ণনা দিতে গিয়ে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বলেছেন, দীর্ঘদিন CIA ও NSA নজর রাখছিল মাদুরোর গতিবিধির ওপর। আটকের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কয়েক মাস ধরে। এই অভিযানে হতাহতের বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তারা জানিয়েছে এই অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা ও যুদ্ধযান অক্ষত আছে। তবে ভেনেজুয়েলার এক কর্মকর্তার সূত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার কয়েকজন সেনা সদস্য সহ বেশ কিছু বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভেনেজুয়েলার ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলায় আবারও সেনা অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। আর অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলার শাসনভার দেয়া হবে মার্কিন বিশেষ প্রতিনিধি দলকে। Transition. So the oil business in Venezuela has been a bust, a total bust for a long period of time. কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধে জড়িয়ে যাওয়ার এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন মার্কিন আইন প্রণেতারা। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, গোপনীয়তা রক্ষা হবে না এমন আশঙ্কা থাকায় এই অভিযান সম্পর্কে কংগ্রেসকে জানানো হয়নি। এদিকে ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্পের সমাধান মানছেন না ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রী। ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে মন্তব্য দেশটির ভাইস প্রেসিডেন্টের। প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডেলসি রদ্রিগেজ আরও বলেন, মাদুরোই এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এমন প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার শাসনভার গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্ক এবার মুখোমুখি অবস্থানে। ভারতে অনুষ্ঠেয় T20 বিশ্বকাপের আগে নিরাপত্তা চেয়ে ICC-কে চিঠি দিয়েছে BCB। আর মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে BCCI-কে পৃথক চিঠিও দিয়েছে বোর্ড। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নিরাপত্তার অজুহাতে এবার ভারতকে প্রশ্নের মুখে ফেলেছে বিসিবি। রোববার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে আনুষ্ঠানিক চিঠি পাঠায় বিসিবি। ধারণা করা হচ্ছে, সন্তোষজনক জবাব না পেলে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। নিরাপত্তা ছাড়া ভারতের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ নিয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান IPL সম্প্রচার নিয়ে সরকারের অবস্থানের কথা জানান। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা জানান, বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় হবে T20 বিশ্বকাপের মহারণ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। জুবায়ের আহমেদ, এখন।
বিতর্ক আর অনিশ্চয়তার মাঝেই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 15 সদস্যের দলে জায়গা হারিয়েছেন সমালোচিত জাকের আলী এবং মাহিদুল অঙ্কন, আর ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এসব নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারতীয় উগ্রবাদীদের কাছে হার মেনে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল দেশের ক্রিকেট। ফিজ আইপিএল ছাড়িয়ে যেটির রেশ ছাড়িয়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে। প্রশ্ন উঠছে আগামী মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ নিয়ে। এক মুস্তাফিজকে যেখানে নিরাপত্তা দিতে অপারগ বিসিসিআই, সেখানে গোটা টাইগার দলকে কিভাবে নিরাপত্তা দেবে তারা, সেই প্রশ্ন উঠছে। এসবের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে ক্রিকেট বোর্ড। 15 সদস্যের দলে বড় চমক জাকের আলী অনিকের না থাকা। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা এই ব্যাটারকে নিয়ে সমালোচনার মুখে ছিলেন নির্বাচকরা। সবশেষ সিরিজে আরেক উইকেট কিপার ব্যাটার মাহিদুল অঙ্কনকে দলে অন্তর্ভুক্ত করেও কম সমালোচনা সইতে হয়নি নির্বাচকদেরকে। দুজনকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে টি-20 নিয়মিত মুখ হয়ে ওঠা সাইফ, তানজিদ তামিম, পারভেজ ইমনরা দলে আছেন যথারীতি। মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিবের সঙ্গে পেস অ্যাটাকে যুক্ত হয়েছেন অভিজ্ঞ তাসকিন আহমেদও। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। তবে গন্তব্য হবে কোথায়, ভারত নাকি শ্রীলঙ্কায়, সেটি এখনও অনিশ্চিত। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।